২৪ ঘন্টায় ৫টা আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আমরা দেখেছি গতকাল থেকে এখনো পর্যন্ত পুলিশের লাঠিচার্জ এবং তার প্রতিবাদে আজ কলকাতা থেকে জেলায় দফায় দফায় বিক্ষোভ, অনশন এসএসসি ভবনের সামনে, জেলায় জেলায় আজকেও তীব্র প্রতিবাদ। আর এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিষয় সামনে আনা হচ্ছে, যেখানে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, যদি প্রথম কথা পুলিশের লাঠিচার্জ করা নিয়ে তাদের একটা যুক্তি রয়েছে, যদিও তাদের তরফে অনেকেই এই গোটা বিষয়টা নিয়ে তারাও নিন্দা জানাচ্ছেন। আমরা গতকাল হুমায়ুন কবিরের বক্তব্য শুনেছি, পুলিশের এই আচরণ একেবারেই মেনে নেওয়া যাবে একথা বলেছেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা এও প্রশ্ন করছেন, যদি এটা অপরাধ অবশ্যই, তাহলে যাদবপুরে ওমপ্রকাশ সহ অন্যান্য অধ্যাপকদের ওপরে যখন ওমপ্রকাশ মিশ্র সহ অন্যান্য অধ্যাপকদের ওপরে যখন আক্রমণ হলো, তাকে লাথি মারা হলো, চড়চাপড় মারা হলো, সেটা কি শিক্ষকদের প্রতি অপমান নয়? এই জায়গা থেকেই তরজা জারি রয়েছে এবং এইখান থেকেই আলোচনাটা শুরু করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যে তিনজন রয়েছেন, তন্ময় ঘোষ তৃণমূলের, শতরূপ ঘোষ সিপিএমের এবং বিজেপির সুপ্রিয় ঘোষ। তবে তার আগে দুটো বক্তব্য শোনাবো আমাদের। কুণাল ঘোষের যুক্তি, পাল্টা সুকান্ত মজুমদার কি বলছেন, তারপর ফিরছি আলোচনায়। যাদবপুরে যখন অধ্যাপক এবং প্রাক্তন উপাচার্য আমাদের শিক্ষা ব্যবস্থায় ওমপ্রকাশ মিশ্রকে এই রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিসদৃশ, কুৎসিত, নোংরাভাবে পদাঘাত করলো পেছন থেকে, সেটার তো নিন্দা হলো না। ফলে বামরামের ছাত্ররা অধ্যাপককে লাথি মারলে ভালো, আর হামলাকারী, ভাঙচুরকারী পুলিশকে মারার পর শিক্ষককে যদি পুলিশ পাল্টা কোনো অ্যাকশন নেন, তখন সেই লাথিটা খারাপ। এই লাথির রকম ফেরটা করছেন কারা? কোনো অধ্যাপককে লাথি মারার বা কোনো শিক্ষককে লাথি মারা এবং যে কোনো মানুষকে লাথি মারা, আমাদের দল ছেড়ে ওই দলে চলে গেছেন মজুমদার বাবু, তাকে লাথি মেরে কচুবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে তার নামটাই এফিডেভিট হয়ে কচুবন মজুমদার হয়ে গেল। এখনো তৃণমূলে আছেন উনি, তবুও আমরা তার বিরোধী। লাথি কেন মারবে? প্রত্যেকটা লাথি মারার বিরোধী। কিন্তু এই যে আর একটা ঘটনাকে তুলে জাস্টিফাই করার চেষ্টা, একে তো তোমরা চুরি করেছো, চোরের মায়ের বড় গলা হয় জানতাম, এটা আনলিমিটেড গলা দেখতে পাচ্ছি। তন্ময়দা, বিজেপির তরফ থেকে স্পষ্ট অভিযোগ, আপনারা জাস্টিফাই করার জন্য এই ধরনের বিষয় সামনে আনছেন। না, এটা জাস্টিফাই করার কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে শিক্ষক, তাদের প্রতি যে সামাজিক মূল্যবোধ, সেই সামাজিক মূল্যবোধ থেকেই কোনো একটা শিক্ষকের গায়ে হাত তোলা বা লাথি মারাটা আমরা আমাদের যে ভারতীয় সমাজ ব্যবস্থা, সেখানের যে মূল্যবোধ, তাতে আমরা পা দিয়ে কোনো কিছু ঠেলা বা পায়ের ব্যবহার একটা অঙ্গ হিসাবে সেটাকে আমরা অসম্মানজনক বলেই ছোটবেলা থেকে শিখে এসেছি। সুতরাং এটা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া উচিত যে এই লাথি মারার ঘটনা নিশ্চিতভাবে নিন্দাজনক, কিন্তু একই সঙ্গে এই সামনে আনছে, আমি শেষ করি, সামনে আনার বিষয় বলছে না, সামনে আনার বিষয় নয়। আমিও এই যাদবপুর থেকে পড়াশোনা করেছি, সেখানে ছাত্র আন্দোলন করেছি, প্রচুর মারামারি হয়েছে। এই সিপিআইএম তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে ক্ষমতায় ছিল, আমার উপরে অনেকবার পুলিশে আক্রমণ হয়েছে, কিন্তু কেউ কোনো সময় দাঁড়িয়ে বলতে পারবেন না, সেই সমস্ত শিক্ষক যারা সিপিআইএম করেন তারাও কখনো বলতে পারবেন না যে তাদের প্রতি আমি কখনো অশ্রদ্ধা দেখিয়েছি বা শ্রদ্ধাশীল হইনি, বা লাথি মারা তো দূরের কথা। তাহলে আজকে সেটা যাদবপুরে ঘটনা ঘটেছে, ওমপ্রকাশ মিশ্র একজন শিক্ষক, তিনি তার রাজনৈতিক পরিচয় যাই থাকুক, তাকে লাথি মারতে হবে, এইটা তো মানে দ্বিচারিতা। আমি বলছি রাজনৈতিক এই দ্বিচারিতাটা বন্ধ হওয়া প্রয়োজন। যেটা খারাপ সেটা খারাপ, আচ্ছা, সেটা দলমত নির্বিশেষে খারাপ। এটার পরিষ্কার ভাবে সমাজকে এটা তুলে ধরা প্রয়োজন, এবং যারা ওটাকে জাস্টিফাই করে এটাকে ঠিক করার চেষ্টা করছেন, আসলে তারা জাস্টিফাই করার চেষ্টা করছেন, আমরা জাস্টিফাই করার চেষ্টা করছি। যেটা কুণাল ঘোষ বললেন আমি একেবারেই একমত। লাথির রকম ফের হয় না, যে কুণাল ঘোষকে লাথি মেরে জেলে ঢুকিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, সেটা উচিত হয়নি। আমি একটা কথা বলি, প্রশ্ন যদি আজকে এটা হয়ে থাকে শিক্ষকদের ওপর, আমি তন্ময়দার একটা কথার সাথে বা ওর স্পিরিটের সাথে আমি একমত, যে শিক্ষক সে তিনি পক্ষেই হন কি বিপক্ষে হন না কেন, তার সঙ্গে অছাত্রসুলভ আচরণ করা যায় না বা সেটাকে সমর্থন করা যায় না। তাহলে হঠাৎ করে ওমপ্রকাশ মিশ্র থেকে কেন শুরু হবে আলোচনাটা? আমি আসছি ওমপ্রকাশ মিশ্রে, দিবাকর মাহাতো দিয়ে আলোচনাটা শুরু হোক।
যাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মাওবাদীদের হাতে খুন করিয়ে 2010 সালে সেপ্টেম্বর মাসে প্রথম পাতায় খবরের কাগজের প্রথম পাতায়, কাগজের নাম করেও বলতে পারি আপনি অনুমতি দিলে, আনন্দবাজারের প্রথম পাতায় খবর বেরিয়েছিল মাওবাদীদের হাতে গুলি খেয়ে শুয়ে আছেন, হাতের কলমটা হাতে ধরা রয়েছে। তাহলে সেই দিবাকর মাহাতোর লাশ থেকে আলোচনাটা শুরু হোক, যে শিক্ষককে মেরেছিলেন। আলোচনাটা শুরু হোক রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালকে দিয়ে, যাকে তৃণমূল ছাত্র পরিষদের ছোট্ট ছোট্ট মিষ্টি দামাল ছেলেগুলো ক্যাঁত ক্যাঁত করে লাথি মারছিল, গাছে বেঁধে পেটাচ্ছিল। সেখানেই গল্প শেষ হলো না। তারপরে সেটাকে জাস্টিফাই করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দকে টেনে এনে বললেন যে এটা ওদের ভুল করার বয়স, এটা হচ্ছে ওদের রাইট টু ব্লান্ডার। রায়গঞ্জ কলেজের প্রিন্সিপাল নন, ওমপ্রকাশ মিশ্রের মতো একজন মোলেস্টেশনে অভিযুক্ত, তিনিই খালি অধ্যাপক। আমি 3 নম্বর উদাহরণ দিচ্ছি, যাদবপুরের তপন দাশগুপ্ত, ঘটনাচক্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সঙ্গেই লাগোয়া যে স্কুলটা, সেই স্কুলের হেড স্যারকে তপন দাশগুপ্ত ঠাস করে কানের গোড়ায় থাপ্পড় মারছেন। আপনারা প্রত্যেকে দেখাননি 24 ঘন্টা সহ সমস্ত মিডিয়া? কি শাস্তি হয়েছে তপন দাশগুপ্তর বিরুদ্ধে? তারপরে তিনি বছরের পর বছর তৃণমূলের প্রার্থী হচ্ছেন এবং কাউন্সিলর হচ্ছেন। অতএব আলোচনা যদি হতেই হয় না, তাহলে ওইখান থেকে আমরা আলোচনাটা শুরু করি। এবং ওমপ্রকাশ মিশ্রের ক্ষেত্রে আমি যেরকম বললাম, কোনো শিক্ষকের বিরুদ্ধে যদি তার একাধিক ছাত্রী মোলেস্টেশনের অভিযোগ করেন, মাঝরাত্রিবেলা হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ পাঠানোর অভিযোগ করেন, এবং একটা বিক্ষোভের সময় তিনি ছাত্রীদের বিরুদ্ধে কুৎসিত অঙ্গভঙ্গি করবেন, তার অভিযোগ ওঠে, তাহলে ছাত্রছাত্রীরা তাকে খুব একটা শিক্ষক হিসেবে সম্মান করবেন না, এটাই স্বাভাবিক। আমি শেষ একটা কথা বলি তোমাকে, দেখো সভ্য, সমস্যাটা কি জানো তো, আমাদের মানে শিক্ষকতার মতো একটা মহৎ পেশা না। আমরা ছোটোবেলা থেকে তুমি আমি আমরা প্রত্যেকেই এটা জেনে বড় হয়েছি যে বাবা মার পরে আমার যদি পায়ে হাত দিয়ে প্রণাম করার মতো কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন আমার শিক্ষক। শিক্ষকতার মতো একটা মহৎ পেশাকে কতগুলো চোর চাকরি বিক্রি করে এমন একটা জায়গায় এনে ফেলেছে না, সামগ্রিকভাবে এটা দুর্ভাগ্যজনক। কিন্তু শিক্ষক সমাজের সম্মানটাই খুব নিচের দিকে চলে যাচ্ছে। এর জন্য শিক্ষকরা দায়ী নন, এর জন্য দায়ী হচ্ছে এই চোরগুলো। তুমি চিন্তা করো, রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজার হাজার লোকের সামনে ক্যামেরার মানে মিডিয়া রয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেটাকে দেখবে, একজন করে টিচারকে ডেকে জিজ্ঞেস করছে, এই তুমি যোগ্য নাকি অযোগ্য? আমি বলছি এই যদি অবস্থা হয়ে যায় শিক্ষকদের, আপনি সরকারি কর্মচারীদের নিয়ে মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এর আগের একটা মিটিং, এবং যে সরকারি কর্মচারীদের মধ্যে সিংহভাগই হচ্ছে শিক্ষক, স্কুল কলেজ ইউনিভার্সিটির, আপনি তাদেরকে এই বলে সম্বোধন করছেন কি, ডিএ ঠিক সময় মতো দেওয়ার সময় দিয়ে দেবো, ঘেউ ঘেউ করলে হবে না। যাদেরকে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন আমার মাননীয় সহকর্মীবৃন্দ বলে সম্বোধন শুরু করতেন, সেই শিক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়ে গেলেন ঘেউ ঘেউ করা কুকুর। এবার আপনি শিক্ষকদেরকে ঘেউ ঘেউ করা কুকুর বলবেন, তারপরে ছাত্রদের কাছ থেকে শিক্ষকদের জন্য সম্মান আশা করবেন, আপনি একজন শিক্ষককে নিয়োগ করবেন, তারপরে দেখা যাবে সে ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে তারপর সে শিক্ষক হয়েছে। সামগ্রিকভাবে এর ফলে শিক্ষক সমাজের সম্মানটাকেই আপনারা একেবারে অন্তর্জনী যাত্রায় পাঠিয়ে দিচ্ছেন। সুপ্রিয় দেখো, এই যে বিষয়টা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, আমি কুণাল ঘোষের মন্তব্যের খুব একটা মানে গ্রাহ্যও করি না। ওনার বক্তব্য কি উনি বলেন, উনি নিউজ জানে না, আজকে এক বলেন কালকে আরেক বলেন, তো সময় বিশেষে তিনি মন্তব্য পাল্টান। বিষয়টা যে শিক্ষক যেখানেই আক্রান্ত হোক সেটা নিন্দনীয়, স্বাভাবিকভাবে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার এই কথা বলেছেন, এটা ঠিক নয়। কিন্তু বিষয়টা হচ্ছে এই কালচারটা তো পশ্চিমবঙ্গে আজ থেকে নয়, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে এই কালচার চলেছে। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে গত 15 বছরে সেটাকে একদম রাস্তায় নামিয়ে ফেলেছে। শতরূপ বলবার সময় বলুন, অনেকগুলো উদাহরণ দিল, 3টে উদাহরণ। একটা এমন উদাহরণ ছিল যে ছোট ছোট বাচ্চাগুলো নাকি মুখ্যমন্ত্রীর মানে তার মন্তব্য বেরিয়েছিল, আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চাগুলো ভুল করে ফেলেছে, ছোট ছোট বাচ্চাগুলো নাকি ভুল করে ফেলে শিক্ষককে ধরে পেটায়। তো স্বাভাবিকভাবেই যে কালচার এই পশ্চিমবঙ্গে চলছে, এই পশ্চিমবঙ্গে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করছে। আমি একটা জায়গাতে কনসেন্ট্রেশন রাখতে চাই, সেটা হচ্ছে গতকালের যে ঘটনাটা, মানে কসবায় যে ঘটনাটা ঘটলো, সেটা থেকে চোখ ফিরিয়ে আনার জন্য তৃণমূল আজকে ওমপ্রকাশ মিশ্রকে একটা বলির পাঠা বানাচ্ছে বলে আমার মনে হচ্ছে। কেন? এটা যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, তোমাদের মানে সংবাদ মাধ্যমে হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে। সেই সময় কিন্তু ওমপ্রকাশ মিশ্রকে নিয়ে এত বলিপাঠা করার প্রয়োজন মনে করেনি তৃণমূল। কেন করেছে এই জন্য, কারণ শিক্ষকদের যারা অস্ত্র হাতে নাকি ওখানে আক্রমণ করতে গেছিল বলে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখছি তাদের নেতারা বলছেন, অস্ত্রটা কি, মাস্টারমশাইদের হাতে কি অস্ত্র ছিল? পেন। মাস্টারমশাইদের এখনও পর্যন্ত সিসিটিভিতে দেখাতে পারেনি, মানে যে সিপি এখানে যিনি বক্তব্য রাখলেন কালকে রাত্রেবেলা, তিনি মানে প্রেস কনফারেন্সে বলেছেন যে সিপিকে একটা ভাটপাড়া, একটা মানে ব্যারাকপুর শিল্পাঞ্চল সামলাতে পারেনি বলে তাকে পোস্টিং করে দেওয়া হলো। সে এখন কলকাতার সিপি হয়ে তিনি বলছেন না ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তারা আক্রমণ করতে এসেছিল বলে নাকি তারা নাকি লাঠি পেটা করেছে। লাঠি এবং লাথি এই দুটোই আমরা নিন্দা করি, এবং নিন্দা করি শুধু তাই নয়, যে চুরিটা এই তৃণমূল সরকারের আমলে এবং এই সুপার নিউমেরিক পোস্ট থেকে শুরু করে যা যা ঘটনা ঘটেছে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, এর থেকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের বিন্নজনক ঘটনা ঘটিয়েছে। এরা লাঠি দিয়ে
এই প্রতিবাদকে ঢেকে রাখতে চাইছে বলেই তারা মাস্টার মশাইদের ওপরে লাঠিও মারছে, আবার তাদেরকে বলছে যে আমার ওপর ভরসা রাখুন। আরে কার ওপরে ভরসা রাখবে? কোন মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখবে যার প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তার কথার মধ্যে মিথ্যে লুকিয়ে থাকে? তিনি আজকে বলছে ভলেন্টিয়ারি সার্ভিস দেবেন। একজন 50,000 টাকা পাক বা 60,000 টাকা চাকরিজীবী তিনি আজকে হঠাৎ দিশেহারা হয়ে গিয়ে তার ওই ভলেন্টিয়ারি জব তিনি করতে চাইবেন? আজকে যদি অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী তো নিজেই সাপ্লিমেন্টারি, মানে তিনি তো এক জায়গা থেকে ফেল করে আবার আরেক জায়গায় দাঁড়িয়েছেন, স্বাভাবিকভাবে তিনি সকলকেই সেটা মনে করছেন বলে আজকে এই ধরনের মন্তব্য তারা করছেন। আমরা এটা তীব্র নিন্দা করছি। না, প্রথম কথা হচ্ছে বিজেপি যত শিক্ষা নিয়ে কম কথা বলে ততই ভালো, কারণ দুটো বিপরীত মেরু, শিক্ষা এবং বিজেপি। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে বয়সে ছাত্রদের, অনেক ছাত্রদের মূল্যবোধ নিয়ে কথা শুনছিলাম, যে বয়সে ছাত্রদের হাতে পেন থাকার কথা সেই বয়সে ছাত্রদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে যারা নিজেদের রাজনৈতিক স্বার্থে মিছিল করায়, সুতরাং তাদের শিক্ষক ছাত্র তাদের সম্পর্ক এইসব নিয়ে কথা না বলাই ভালো। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে যে জর্জিয়া ইউনিভার্সিটিটা খোঁজই পাওয়া গেল না, যে ইউনিভার্সিটির খোঁজই পাওয়া গেল না, তার মুখ থেকে, সেই দলের মুখপাত্রের মুখ থেকে নিশ্চিতভাবে বিজেপি জ্ঞান শুনবে না। দয়া করে এই জ্ঞানটা আপনার দলের মধ্যে রাখুন। এবং আমরা এটা ব্যক্তিগত ভাষায় বলছি যে শিক্ষা ব্যবস্থাকে পিসি, ভাইপো, কালীঘাটের কাকু থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা 50 বছর পিছিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এই শিক্ষা ব্যবস্থাকে। 8 থেকে 8,500 স্কুল বন্ধ হয়েছে আপনাদের আমলে। কারণ কি সেখানেও দুর্নীতি ধরা পড়েছিল, তারপর শিক্ষকরা যখন প্রতিবাদ করছিলেন ঠিক সেই সময় তাদেরকে পুলিশ দিয়ে মারা হয়েছে। সুতরাং যোগী রাজ্যের পুলিশ কি করে আমরা জানি, বুলডোজার পুলিশ। আমরা জানি এখানে যে পশ্চিমবঙ্গে অন্তত গণতন্ত্রটা বেঁচে আছে, যে আমরা কেউ যারাই যে যা করুক, শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে, কোথাও গন্ডগোলের লড়ে সেখানে বিরোধীরা সেখানে গলা তুলে প্রতিবাদ করতে পারবে। আজকেও প্রতিবাদ মিছিল হয়েছে, পার্থক্যটা এখানেই। ওখানে বিরোধীরা প্রতিবাদ করতে পারে না, কারণ তারা লাশ হয়ে যায়। শুধুমাত্র বিরোধীরা না, বিচারপতিরা অবধি লাশ হয়ে যায়। সেই যে উদাহরণ, মানে ঝুড়ি উদাহরণ বিজেপি শাসিত রাজ্যের জন্য আছে। সুতরাং তারা যত এই কথাগুলো নিয়ে কম বলে সেটাই তাদের জন্য মঙ্গলজনক। এবং আরো একটা কথা মনে করিয়ে দিতে চাই, বিজেপি যদি মনে করে থাকে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে এইভাবে কিছু মানুষের চোখের জলের ফায়দা তুলে রাজনীতি করবে এবং সেখানে দাঁড়িয়ে ক্ষমতা দখল করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। এই বাংলার মাটি জানে আসলে কারা কি করে। যদি তাদের এত দয়া ছিল তাহলে যে জাজ এই রায় প্রথমে দিয়েছিলেন, আজকে যিনি নাটক করছেন, পরবর্তীকালে জাজের পজিশন ছেড়ে হচ্ছে সাংসদ হয়ে গেছেন বিজেপির, তিনি তখন কি বলেছিলেন, আজকে যে কথাগুলো বলছেন, দুটোর মধ্যে কি কোনো সাদৃশ্য পাওয়া যাচ্ছে? কোথাও কোনো মিল নেই। আসলে তারা কোনো না কোনো ভাবে বিষয়টাকে একটা রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করছে। তারা বরাবরই বিজেপি আদালত নির্ভর, বরাবর বিজেপি কেন্দ্রীয় সংস্থা নির্ভর, তদন্তকারী সংস্থা নির্ভর। বাংলার মাটিতে আদালত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে রাজনীতি হয় না। যারা মানুষের পাশে থাকে, বাংলার মানুষ তাদের পাশে থাকে, সেটা আগেও প্রমাণিত হয়েছে, এবারও প্রমাণিত হবে। এবং যদি কেউ দোষ করে থাকে, যারা অযোগ্য, কেউ চুরি করলে তার শাস্তি হবে, কিন্তু তার জন্য যারা ছাড়া পেয়ে গেল দোষের শাস্তি না হয়, প্রথম কথা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য 2016 থেকে 2025 9 বছর সময় পেয়েছেন। আমি লাস্ট কয়েক বছর ছেড়েও দিই, হাইকোর্টের রায় আসার পরবর্তী সময়টা ছেড়েও দিই, তাহলেও মোটামুটি 7-7.5 বছর সময় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদেরকে শাস্তি দেওয়ার জন্য। এইটাই অবাক লাগছে। এবং এই প্রশ্ন খালি তৃণমূলের কাছে নয়, তৃণমূল চোর চিটিংবাজদের পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী, এই নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই। কিন্তু আদালতের কাছেও আমাদের এটা একটা প্রশ্ন সত্যি সত্যি, মানে এবং আমরা চাইবো যে এই উত্তরটাও আমরা যেন পাই। যারা চাকরি পেলেন তারা চাকরি হারালেন, যারা চাকরি কিনলেন তারাও চাকরি হারালেন, কিন্তু যারা চাকরি বেচলেন তাদের কোনো শাস্তি হবে না। যারা চাকরি কিনেছে তারা তাদের টাকাটা ফেরত দেবে, কিন্তু তৃণমূলের যে নেতাগুলো চাকরি বিক্রি করেছে তারা সেই বিক্রির টাকাটা হজম করবে, তাদের কোনো শাস্তি হবে না। এবং আমি যে কথাটা এর আগেরবার বলছিলাম সভ্য, সুতরাং এই যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যে শাস্তি হবে, আরে ভাই পার্থ চট্টোপাধ্যায়ের খাটের তলা থেকে, কেন্দ্রীয় এজেন্সির কথা বলছে, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার খাটের তলা থেকে টাকাটা ইডিকে খুঁজে বার করতে হলো কেন, সিবিআইকে খুঁজে বার করতে হলো কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কেন খুঁজে বার করতে পারলো না? যদি খুঁজে বার করতো তাহলে আমরা বুঝতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সদিচ্ছা রয়েছে, এই দুর্নীতির সঙ্গে উনি যুক্ত নন। তার বদলে যে কুণাল ঘোষকে এখন তোমরা দেখাচ্ছ, এই কুণাল ঘোষ তো আজ থেকে 1 বছর আগে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় চুরি করছে, জাল শিক্ষক নিয়োগ হচ্ছে, দল সব জানতো, দলের এটা পুরো জানাশোনার মধ্যে দুর্নীতি হয়েছে। আমি তোমাকে একটা ছবি দেখাই, বারাসাতের চৈতালি ভট্টাচার্য তৃণমূলের কাউন্সিলর 28 নম্বর ওয়ার্ড, এটাকে নিয়েও খুব বড় করে খবর হয়েছিল, তোমাদের অনেকের মনে থাকবে।
2 বছর আগে তিনি হোর্ডিং লাগিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন শুভেচ্ছা ইত্যাদি জানিয়ে। তিনি পেশায় শিক্ষিকা, তাই সেই ছবিটা আমি দেখাচ্ছি যদি আপনাদের ক্যামেরায় ধরা পড়ে। গোটা বারাসাত জুড়ে তিনি হোর্ডিং লাগিয়েছিলেন, তার পরিচয় দিয়েছেন কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য, বারাসাত 28 নম্বর ওয়ার্ড, শিক্ষিকা, ব্র্যাকেটে 2006 সালে নিয়োগ। যখন ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি শিক্ষিকা, হোর্ডিংয়ে দিয়েছেন, তারপরে আপনাকে ব্র্যাকেট লিখে দিতে হচ্ছে কেন 2006 সালে নিয়োগ? তৃণমূলের কাউন্সিলর চৈতালি ভট্টাচার্য বলছেন যে আসলে তৃণমূল জমানায় শিক্ষকতার চাকরি পেয়েছি শুনলে অনেকে ভাবছে বোধহয় আমি জাল শিক্ষক, তাই আমি জানিয়ে দিলাম আমার নিয়োগ বামফ্রন্ট সরকারের আমলে হয়েছে যাতে লোকে আমাকে ভুল না বোঝে। আমি এইটাই বলছি যে শিক্ষকতার মতো একটা মহৎ পেশার সম্মানকে আজকে আপনারা এই জায়গায় এনে ফেলেছেন। আচ্ছা, তন্ময়ের কাছে উত্তর নিয়ে তারপর সুপ্রিয় কাছে আসে। তন্ময়, না, আমার শুধু শতরূপের কাছে একটাই জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে এই দুর্নীতি হয়েছে তাই নিয়ে কথা হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, আদালত গ্রাহ্য যা যা ডকুমেন্ট পাওয়া গেছে সেই ডকুমেন্টের ভিত্তিতে আদালত রায় দিয়েছে, সেই আদালতের প্রতি সম্মান জানিয়েও আমি রায়ের ব্যাপারে যা বলা সেটা বলেছি। কিন্তু আমার একটাই প্রশ্ন থাকবে শতরূপের কাছে। শতরূপ, আগে এটা তোমাদের পলিটিক্যাল স্ট্যান্ডটা বলো যে যারা চাকরি হারিয়েছেন তোমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? অর্থাৎ তোমরা কি মনে করো যে এই সিস্টেমে যদি ভুল থেকে থাকে তার জন্য যারা চাকরি হারিয়েছে তারা কি দোষী? তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে, পলিটিক্যাল হ্যাঁ তোমরা এদের পক্ষে না বিপক্ষে? একটা প্রশ্ন 3 বার করলে কি প্রশ্নের জোর বাড়ে? উত্তরটা শোনা ধৈর্য ধরুন। আমরা যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষে, যারা চাকরি কিনেছেন তাদের বিরুদ্ধে, যারা চাকরি বিক্রি করেছেন আরো বেশি করে তাদের বিরুদ্ধে। এবার প্রশ্নটা আসবে অতএব যারা ন্যায্য চাকরি হারিয়েছে তাদের জন্য আমরা কি ভাবছি? আমাদের পরিষ্কার দাবি হচ্ছে সরকারের কলার ধরে বাপ বলে ওএমআর শিট জমা দিতে বাধ্য করা, যাতে কিনা সেগ্রিগেটেড লিস্ট, যা কিনা হাইকোর্ট চেয়েছে সরকার দেয়নি, সুপ্রিম কোর্ট চেয়েছে সরকার দেয়নি, সেই সেগ্রিগেটেড লিস্ট সামনে আসে। আজকে এসএসসির চেয়ারম্যান নাকামি করে বলছেন যে না এখনো মিরর ইমেজ পাওয়া যাবে ওএমআর শিটের। পাওয়া যাবে, তাহলে একদিন ধরে কি করছিল? গাবজাল দিচ্ছিল একদিন ধরে কেন? একবার চাওয়ার পরে দেয়নি ওএমআর শিট। রায়ে বলছে যে যারা প্রশ্ন করেছেন উত্তরটা শুনুন। অতএব যোগ্য তাদের মাইনে ফেরত দিতে হবে, তাহলে এই যোগ্য আমাদের পরের বার আপনার বলার সময় আমি বলবো সেটা সুপ্রিম কোর্টের কাছে গেল কি করে? এটা করবেন তার মানে কি সুপ্রিম কোর্টের কাছে কিছু একটা ডেটা আছে? আমরা পরিষ্কার বলছি। দ্বিতীয় কথা হচ্ছে যে এইভাবে চাকরি হারানোর পর তাকে রাজনৈতিক কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়া যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়াটা সহ তাই করে কোনো রাজনৈতিক লাভ হবে কি হবে না সেটা আগামী নির্বাচনে প্রমাণ হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিয়ে এই সমস্যার সমাধান হবে নাকি আমরা সকলে মিলে চেষ্টা করবো যে এই সমস্যার সমাধান করতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে তিনি দেখবেন কিভাবে সমস্যার সমাধান করা যায়, তিনি চাকরি হারাদের পাশে আছেন। কিন্তু সিপিআইএম কে অফিসিয়ালি সেই কথা বলছে, সিপিআইএম তো উল্লাস দেখাচ্ছে। এই উল্লাসটা পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন হতে পারে, কিন্তু তাই দিয়ে এই সমাজের কি কোনো উন্নতি হবে? মাথায় ঢুকেছে একই না। সিপিআইএম এর উন্নতি নিয়ে ভাবতে হবে না, চুরির টাকা গুছিয়ে রাখুন, ফেরত দিতে হবে। চুরির টাকা খরচা করবেন না, একটা জায়গায় রেখে দিন, ফেরত দিতে হবে। দেখুন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা তো চাকরি বাতিলের যে রায়টা দিয়েছে সেটা তো দিয়েইছে, তার সাথে যেটা রায় দিয়েছে যে দুর্নীতি তদন্ত কিন্তু এখনও রানিং চলবে এবং দুর্নীতি তদন্ত সিবিআইকে করতে কন্টিনিউ বলা হয়েছে। তৃণমূল বলছে না যে রায় বেরিয়ে গেছে, রায় বেরিয়েছে, চাকরিটা থাকবে কি থাকবে না সেটা। এর পরের যে রায়টা সেটা কিন্তু এখনও দেওয়া হয়নি, মানে তদন্ত কিন্তু এখনও শেষ হয়নি। যেটা এখানে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে যে চুরির টাকা কে দেবে, তৃণমূল কংগ্রেস যে টাকাটা চুরি করে যে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, এটা তো পরিষ্কার কোর্ট নিজে স্বীকার করেছে যে দুর্নীতি হয়েছে এবং সেই তদন্ত কিন্তু রানিং চলবে। এখানে যারা বলবার চেষ্টা করছে যে না তৃণমূল একদম ধোয়া তুলসী পাতা, কেউ ধোয়া তুলসী পাতা নয়। যে পার্টিতে মানে ডালে পাতা পর্যন্ত নড়ে না যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তার অঙ্গুলি ছাড়া, তিনি জানলেনই না পার্থ চট্টোপাধ্যায় 5 জনের কমিটি তৈরি করে দিলেন। মানে তিনি জানলেনই না এতগুলো শিক্ষক নিয়োগের এই যে দীর্ঘদিন তো 2016 পর কোনো এসএসসি হয়নি, এই যে এতদিন ধরে যে দুর্নীতি চলো তিনি কিছু জানেন না। যখনই কোনো ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী তিনি বলে দিচ্ছেন আমি কিছু জানতাম না, এবং কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। যে পার্থ চট্টোপাধ্যায় সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের মা হিসেবে গণ্য করেছেন, পার্থ চট্টোপাধ্যায় এটা কেউ বিশ্বাস করে? জনগণ বিশ্বাস করবে পশ্চিমবঙ্গে যে পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গুলিনয়ন ছাড়া, তার নির্দেশ ছাড়া কোনো কিছু করেছেন? তিনি বারবার বলেন অটোনোমাস বডি, এসএসসি হচ্ছে অটোনোমাস বডি। আচ্ছা, অটোনোমাস বডি যদি হয়ে থাকে তাহলে 5 জনের কমিটি তৈরি করার নির্দেশটা কারা মানে ইয়েতে হলো, মানে কার নির্দেশে হলো, কি করে তৈরি হলো যে এসএসসির উপর একটা নতুন করে 5 জনের কমিটি এবং সুপার নিউমেরিক পোস্ট? এগুলোকে তো তৃণমূলকে জবাব দিতে হবে। এই দিকগুলো তারা কোনো মতেই অ্যাড্রেস করছেন না। যেটা করছেন সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট ফেডারেল সিস্টেমে রায় দিয়ে দিয়েছে, জুডিশিয়ারি সবসময় দাঁড়িয়ে আইনসভার উপর কথা বলে না, সেইটার প্রমাণ হয়ে গেছে। সুপ্রিম কোর্ট সেই দিন রায় দিয়েছে। ও তাহলে এই রায়টা পছন্দ হয়েছে, আগের রায়টা পছন্দ হয়নি।
যতটা আপনাদের পক্ষে যাবে ততটা ভালো পছন্দ, ওই বেলা জুডিশিয়ারি ভালো, বাকিটা খারাপ। আমি একটা কথা বলি, জুডিশিয়ারি না এটা ভালো খারাপের কিছু নেই, সুপারনিউমারিক নিয়ে যে কথা হয়েছে তুমি বলো যে ফেডারেল স্ট্রাকচারে যেখানে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপর রাজ্যপাল সম্মতি জানিয়েছে, তারপরে সেটাকে নিয়ে কেস করলে সমস্ত কিছু আদালতের কাঠগড়ায় নিয়ে গেলে ভবিষ্যতে কিন্তু একই জিনিস। আজকে আমরা শাসক আছি, ভবিষ্যতে নিশ্চয়ই অন্য দল হয়তো শাসন ক্ষমতায় আসবে, কবে আসবে সেটা অন্য বিষয়, কিন্তু এই ঘটনাগুলো উদাহরণ হিসেবে থেকে যাবে, উদাহরণ হিসেবে থেকে যাবে যে আমাদের সাংগঠনিক